আমরা এর আগে পড়েছিলাম বর্ণ পরিচয়, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বর্ণ কি, কাকে বলে, কত প্রকার, কি কি এসব। আমরা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ মোটামুটি একটি জায়গায় আমরা শেষ করেছিলাম এর আগের ক্লাসগুলিতে। আজ আমরা একটু অন্যদিকে যাব, সেটি হলো স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণর সাথে যুক্তই মূলত যা কিছু আমাদের কথা বলা, যা কিছু উচ্চারণ, যা কিছু লেখা, যা কিছু পড়া, সবটাই বর্ণমালার কে ঘিরেই। তো আমরা আজ যেটি জানব সেটি হলো ধ্বনি। ধ্বনি কাকে বলে? হ্যাঁ, ধ্বনি কাকে বলে এটি জানা আমাদের অত্যন্ত প্রয়োজন, কারণ পরবর্তীতে আমরা যে সিলেবাসটি করব, যে বিষয়টি পড়ব, সেখানে ধ্বনির বিষয়টি আসবে। কোনো ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো ধ্বনি। কোনো ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো ধ্বনি। ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। আমরা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ যখন পড়েছি, স্বরবর্ণ কাকে বলে, ব্যঞ্জনবর্ণ কাকে বলে, এটির সঙ্গে একটি সম্পর্ক রয়েছে এই স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির। ধ্বনি কাকে বলে? কোনো ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো ধ্বনি। ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। এখন জানবো স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জনধ্বনি কাকে বলে। যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে কণ্ঠনালী পর্যন্ত কোথাও কোনো বাধা বা ধাক্কা খায় না, এই যে ধ্বনিগুলি, তাকে বলা হবে স্বরধ্বনি। আবার বলছি, যে ধ্বনি উচ্চারণের সময়, যে ধ্বনি উচ্চারণের সময়, ধ্বনি কি প্রথমে জানলাম, ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো ধ্বনি। তাহলে ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি কি? যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে ফুসফুস থেকে ফুসফুস থেকে কণ্ঠনালী পর্যন্ত কোথাও যে বাতাসটা বের হয় ফুসফুস থেকে কণ্ঠনালী পর্যন্ত, আমরা যে ধ্বনি উচ্চারণ করি, সেটার জন্য তো একটা বাতাসের প্রয়োজন হয়। সেই বাতাসটি ফুসফুস থেকে কণ্ঠনালী পর্যন্ত যে বাতাসটি আসে, এটা আসার সময় যদি কোনো বাধা প্রাপ্ত না হয় বা কোনো ধাক্কা ভেতর থেকে না আসে, তখন সেটিকে আমরা বলি স্বরধ্বনি। স্বরধ্বনি কি? অ, আ, ই, উ, উ, এ, ওই স্বরবর্ণগুলি মূলত স্বরধ্বনি। হ্যাঁ, স্বরবর্ণগুলি যখন আমরা বলি, তখন কিন্তু আমাদের ফুসফুস থেকে কণ্ঠনালী পর্যন্ত বাতাসটি আসার জন্য কোনো রকম চাপ বা ধাক্কা, এটি বা কোনো জায়গা থেকে কোনো বাধা আমরা অনুভব করি না। তাহলে যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে কণ্ঠনালী পর্যন্ত বাতাস আসার জন্য কোনো বাধা প্রাপ্ত না হয় বা কোনো ধাক্কা না লাগে, তাকে বলা হয় স্বরধ্বনি। কি কি স্বরধ্বনি? অ, আ, ব্যঞ্জন স্বরবর্ণগুলি হলো মূলত স্বরধ্বনি। এবার আসি আমরা ব্যঞ্জন ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে, উল্টোটা আর কি, এখানে ফুসফুস থেকে বাতাস মুখের বাহিরে আসার জন্য কোথাও ধাক্কা খায় বা বাধা পায়, তাকে আমরা বলবো ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কি ছিল? ফুসফুস থেকে কণ্ঠনালী পর্যন্ত বাতাস আসার জন্য কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে না, ধাক্কা লাগছে না, এটি হলো স্বরধ্বনি। ব্যঞ্জনধ্বনি হলো যেটি বাধাপ্রাপ্ত হচ্ছে, কণ্ঠনালী থেকে, ফুসফুস থেকে কণ্ঠনালী হয়ে বাহিরে আসার জন্য ভেতর থেকে ধাক্কা প্রয়োজন হচ্ছে, বাধার প্রয়োজন হচ্ছে, সেগুলি হলো কি? ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনি কোনগুলি? ক, খ, মূলত ব্যঞ্জন বর্ণগুলি হলো ব্যঞ্জনধ্বনি। এখন আমরা জানব এই ধ্বনির ভিতরে
আবার আছে অল্প প্রাণধ্বনি আছে কিছু, মহাপ্রাণধ্বনি আছে কিছু। অল্প প্রাণ, প্রাণ মানে তো আমরা বুঝি, প্রাণ মানে হলো জীবন। হ্যাঁ, আর ধ্বনি তো একটু আগে পড়লাম, ধ্বনি কাকে বলে। তো এই ধ্বনির ভিতরে, ব্যঞ্জন ধ্বনির ভিতরেই আবার অল্প প্রাণ ধ্বনি আছে, আবার মহাপ্রাণ ধ্বনি আছে। মহাপ্রাণ মানে দীর্ঘ, দীর্ঘ যেটি, সেটিকে আমরা বলি মহা। আর যেটি অল্প, সেটিকে বলি অল্প প্রাণ। প্রাণ মানে হলো জীবন, যেটিকে আসলে, যে ধ্বনিটি যে উচ্চারণের সময় আমাদের অল্প সময় লাগে এবং ভেতর থেকে খুব বেশি চাপ প্রয়োগ করতে হয় না, সেগুলিকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় ভেতর থেকে শ্বাসাঘাত করতে হয় না এবং অল্প সময় লাগে, সেগুলিকে আমরা বলি অল্প প্রাণ ধ্বনি। আর যে ধ্বনি উচ্চারণের সময় ভেতর থেকে শ্বাসাঘাত করতে হয় এবং সময় তুলনামূলক একটু বেশি লাগে, তখন সেটিকে বলা হয় মহাপ্রাণধ্বনি। যেমন ধরো, অল্প প্রাণধ্বনি হলো ক, ক, চ, ট, ত, প। পাশাপাশি দেখো, ক, চ, ট, ত, প। দেখো, ক, চ, ট, ত, প, এই যে বলছি আমি, এটি অল্প প্রাণধ্বনি। এই অল্প প্রাণধ্বনি উচ্চারণের জন্য আমাকে সময় অল্প লেগেছে, আমার কোনো ভেতর থেকে কোনো ধাক্কা আসেনি, হ্যাঁ, কোনো শ্বাসাঘাত করতে হয়নি। কিন্তু খ, ছ, ঠ, থ, ফ, ধাক্কা এসছে, কয়ের চেয়ে ক্ষয়ের সময় বেশি লেগেছে। ক, খ, খ, দেখো চ, ছ, চয় ধাক্কা লাগেনি, সময় অল্প লেগেছে। কিন্তু ছ, ছ, ছয় কি হচ্ছে, সময় বেশি লাগছে এবং ভেতর থেকে শ্বাসাঘাত করতে হচ্ছে। তাহলে অল্প প্রাণধ্বনি কি? ক, চ, ট, ত, প। মহাপ্রাণধ্বনি খ, ছ, ঠ, থ, ফ। অল্প প্রাণধ্বনি গ, জ, ড, দ, ব। মহাপ্রাণধ্বনি ঘ, ঝ, ঢ, ধ, ভ। অল্প প্রাণধ্বনিগুলি এবং মহাপ্রাণধ্বনিগুলি আমাদের কিভাবে পড়তে হবে, আমি এর আগে অ, অ, আ, ই, উ এটি শিখিয়েছিলাম। ওভাবে আমাদেরকে অল্প প্রাণধ্বনি এবং মহাপ্রাণধ্বনিগুলি, এক লাইন অল্প প্রাণ, এক লাইন মহাপ্রাণ, এভাবে করে আমাদের ধীর লয়ে, মধ্যম লয়ে এবং দ্রুত লয়ে তিনভাবে পড়তে হবে। এটি পড়লে হবে কি, আমাদের উচ্চারণ ঠিক হবে, প্লাস আমাদের জিভের যে জড়তা, আমাদের জিহ্বার যে জড়তা থাকে, এটিও কেটে যাবে। হ্যাঁ, আমরা কিভাবে পড়ব আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা পড়ব ক, চ, ট, ত, প। খ, ছ, ঠ, থ, ফ। আমি এভাবে ধীর লয়ে পড়ব 5 বার। ক, চ, ট, ত, প। খ, ছ, ঠ, থ, ফ। ধীর লয় 5 বার পড়ব। এরপর মধ্যম লয় 5 বার পড়ব। ক, চ, ট, ত, প। খ, ছ, ঠ, থ, ফ। ক, চ, ট, ত, প। খ, ছ, ঠ, থ, ফ। এবার আমরা দ্রুত লয়ে পড়ব। ক, চ, ট, ত, প। খ, ছ, ঠ, থ, প। ক, চ, ট, ত, প। খ, ছ, ঠ, ত, ফ। ক, চ, ট, ত, প। খ, ছ, ঠ, ত, ফ। এবার পরের লাইন গ, চ, ট, ত, ব।
ঘজট দ ভ, গজট দ ব, ঘজট দ ভ। ধীর লয় প্রথম গ, জ, ড, দ, ব, ঘ, ঝ, ঢ, ধ, ভ। ধীর লয় 5 বার, মধ্যম লয় 5 বার। গ, জ, ড, দ, ব, ঘ, ঝ, ঢ, ধ, ভ। এবার দ্রুত লয় 5 বার। গজট দ ব, ঘজট দ ভ, গজট দ ব, ঘজট দ ভ। এভাবে আমাদের, আমরা যদি উচ্চারণ এভাবে অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি এটা যখন আমরা জানবো, আমরা যখন এই জিনিসগুলি না জানি তখন কিন্তু আমাদের উচ্চারণ ভুল হয়। আমরা কিন্তু জানি না। আমরা যখন, যেমন ধরো আমরা প বর্গের যে বর্গগুলি পড়েছিলাম, প, ফ, ব, ভ, ম, আমরা অনেক সময় ফ, ফ উচ্চারণ করি কিভাবে? ফ কিন্তু ওষ্ঠবর্ণ, দুই ঠোঁট মিলিয়ে উচ্চারণ করতে হবে। দুই ঠোঁট মিলিয়ে যখনই আমরা উচ্চারণ না করব, তখনই, অনেকে আছে না মাইকের সামনে কথা বলতে গেলে ঠাস করে একটা শব্দ হয়, ফেটে যায় কথা। এটা কখন ফেটে যায়? যখনই কথা ফেটে যাবে, বর্ণ যখন ফেটে যাবে, ধ্বনি যখন ফেটে যাবে, তখনই বুঝতে হবে যে বর্ণ উচ্চারণ ঠিক হচ্ছে না। ঠিক হলে তখন আমরা যখন ঠোঁট মিলিয়ে বলবো ফ, তখন কিন্তু বাতাসটা বের হবে না। ফ, 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 এভাবে অনেকে উচ্চারণ করে। ফ হলো ইংরেজি এফ। এই এফ দিয়ে যদি আমরা ফ উচ্চারণ করি তাহলে সেটা ভুল হবে। ফুল, ফুল, এই ফুল হবে বোকা। আর ফুল, ফুল হবে ফ্লাওয়ার, ফুল। উচ্চারণের জন্য অর্থ বদলে যায়। হ্যাঁ, শব্দের, শব্দের উচ্চারণের কারণে কিন্তু অর্থ ভিন্ন হয়ে যায়। এই কারণে আমাদের উচ্চারণের দিকে অত্যন্ত সজাগ থাকতে হবে, অত্যন্ত খেয়াল রাখতে হবে যে কোন বর্ণের উচ্চারণ কেমন। তাহলে আমরা কি করব? বাসায় প্র্যাকটিস করব, আমরা বাসায় অনুশীলন করব অল্প প্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনিগুলো। ধ্বনি কাকে বলে আমরা জেনেছি। কোনো ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো ধ্বনি। এবং এই ধ্বনি আবার কয় প্রকার? 2 প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে কণ্ঠনালী পর্যন্ত বাতাসে কোনো বাধা বা ধাক্কা না খায় তাকে বলা হয় স্বরধ্বনি। যেমন অ, আ, ই, উ, উ, এ, ওই, ও, ও। আবার যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস মুখের বাহিরে আসার পথে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় এবং ধাক্কা লাগে তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। যেমন ক, খ, গ, ঘ, ঙ, ই, এগুলি ব্যঞ্জন বর্ণগুলি। তাহলে আমরা তারপরে চিনেছি কি অল্প প্রাণ ধ্বনি কাকে বলে এবং মহাপ্রাণ ধ্বনি কাকে বলে। অল্প প্রাণ ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় সময় অল্প লাগে এবং ভেতর থেকে কোনো শ্বাসাঘাত করতে হয় না, সেই ধ্বনিগুলিকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনি কি? ক, চ, ট, ত, প, গ, জ, ড, দ, ব। মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় সময় একটু দীর্ঘ লাগে এবং ভেতর থেকে শ্বাসাঘাত করতে হয়, কণ্ঠে চাপ প্রয়োগ করতে হয়, তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনিগুলি কি কি? খ, ছ, ঠ, থ, ফ, ঘ, ঝ, ঢ, দ, ভ। আমরা কি করব? অল্প প্রাণ ধ্বনিগুলি, মহাপ্রাণ ধ্বনিগুলি পাশাপাশি আমরা যখন প্র্যাকটিস করব, কেউ যদি আমাকে প্রশ্ন করে তোমাকে যে মহাপ্রাণ ধ্বনি কাকে বলে, কি কি, সেই ক্ষেত্রে তুমি বলবা মহাপ্রাণ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি কাকে বলে কি কি? ক, চ, ট, ত, প, গ, জ, ড, দ, ব, এগুলি অল্প প্রাণ ধ্বনি। আবার মহাপ্রাণ ধ্বনি কোনগুলি? খ, ছ, ঠ, থ, ফ, ঘ, জ, ঢ, দ, ব। কিন্তু যখন তুমি প্র্যাকটিস করবে, অনুশীলন করবে যখন, তখন তুমি এক লাইন অল্প প্রাণ ধ্বনি, এক লাইন মহাপ্রাণ ধ্বনি এভাবে পড়বে। যেমন ক, চ, ট, ত, প, খ, ছ,
ঠ, থ, ফ, গ, জ, ড, দ, ব, ঘ, ঝ, ঢ, ধ, ভ। তাহলে আমরা অনুশীলনের সময় কিভাবে পড়ব? এক লাইন পড়ব অল্প প্রাণধ্বনি, এক লাইন পড়ব মহাপ্রাণধ্বনি। তাহলে আমাদের এভাবে উচ্চারণ খুব দ্রুত ঠিক হয়ে যাবে এবং আমরা আমাদের মুখের জড়তা, কণ্ঠের জড়তা, জিভের জড়তা সবগুলি কেটে যাবে এভাবে করে পড়লে। তাহলে আমরা এর আগের ক্লাসে জড়তা দূর করার জন্য দিয়েছিলাম কি কি? বৈশাখ বৈশাখ, ঘুরপাক ঘুরপাক, রাখ ঢাক রাখ ঢাক, ঘুঘু পাখি এক ঝাঁক। আমরা এটি পাঁচবার করে পড়তে বলেছিলাম এবং এটিও ধীর লয়, মধ্যম লয়, দ্রুত লয়। আমরা যা কিছু প্র্যাকটিস করব, যা কিছু অনুশীলন করব, তিনটি লয়ে ফেলে তারপর করব। উদারা মুদারা তারা, তিনটি লয় ফেলে আমরা এটিকে উচ্চারণ করব। তো আমি আজকে আবার দুটো দিচ্ছি তোমাদেরকে, অন্য অন্য দুটি দিচ্ছি যে দুটি তোমরা আবার প্র্যাকটিস করবে। সেটি হলো লাখ লাখ হাতে হাত হবে লড়াই দিন রাত। 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 আরেকটি, শিখবো ধারাপাত ঘটবে না সংঘাত। শিখবো ধারাপাত ঘটবে না সংঘাত। শিখবো ধারাপাত ঘটবে না সংঘাত। এগুলি দ্রুত লয়ে পড়তে হবে, মধ্যম লয়ে পড়তে হবে। শিখবো ধারাপাত ঘটবে না সংঘাত, শিখবো ধারাপাত ঘটবে না সংঘাত, শিখবো ধারাপাত ঘটবে না সংঘাত। লাখ লাখ হাতে হাত হবে লড়াই দিন রাত। লাখ লাখ হাতে হাত হবে লড়াই দিন রাত। এগুলি মধ্যম লয়, দ্রুত লয় এবং ধীর লয় পড়তে হবে। প্রথমে ধীর লয় পড়বো আমরা। লাখ লাখ হাতে হাত হবে লড়াই দিন রাত। লাখ লাখ হাতে হাত হবে লড়াই দিন রাত। শিখবো ধারাপাত ঘটবে না সংঘাত। এটা হলো ধীর লয়। মধ্যম লয়, লাখ লাখ হাতে হাত হবে লড়াই দিন রাত। শিখবো ধারাপাত ঘটবে না সংঘাত। দ্রুত লয়, লাখ লাখ হাতে হাত হবে লড়াই দিন রাত। লাখ লাখ হাতে হাত হবে লড়াই দিন রাত। শিখবো ধারাপাত ঘটবে না সংঘাত। শিখবো ধারাপাত ঘটবে না সংঘাত। এগুলি আমরা বাসায় অনুশীলন করব। তাহলে হবে কি, আমাদের এই যে মুখের যে জড়তা, মূলত আমরা যখন কোনো অনুষ্ঠানে যাব, কোথাও কিছু পড়বো বা কথা বলবো, তখন আমাদের এই যে জড়তার বিষয়টি, এটি অনেক বড় একটি বিষয় যেটি আমাদের সমস্যা হয়ে দাঁড়ায়। এবার আসি আমি, তোমরা যারা আবৃত্তি করতে চাও, যারা উপস্থাপনা করতে চাও, যেটা সঞ্চালনা বলি আমরা, অ্যাঙ্কারিং, এটা করতে চাও, তোমরা যদি নিউজ প্রেজেন্টার হতে চাও, সংবাদ উপস্থাপনা করতে চাও, তাহলে সবকিছুর গ্রামার কিন্তু, ব্যাকরণ কিন্তু একই। আমি যেগুলি তোমাদেরকে লেসন দিচ্ছি, যেগুলি পড়াচ্ছি, যেগুলি আমি লেকচার দিচ্ছি, এগুলি মূলত এই তিনটিরই ব্যাকরণ এক। তুমি যদি উপস্থাপনা করতে চাও তাহলে তোমাকে এই ব্যাকরণগুলি জানতে হবে। আবার যদি তুমি আবৃত্তি শিখতে চাও তখন তোমাকে এই ব্যাকরণগুলি জানতে হবে। তুমি যদি সংবাদ উপস্থাপনা করতে চাও তাহলে এই একই ব্যাকরণ তোমাদেরকে জানতে হবে। তিনটি জায়গায় তোমাকে একই ব্যাকরণ তোমাকে ফলো করতে হবে। তারপর যদি তুমি শুদ্ধভাবে কথা বলতে চাও তাও তবু তোমাকে এই একই ব্যাকরণ। আমরা এবার আসি যে যারা আবৃত্তি করবে, যারা আবৃত্তি পছন্দ করো, তাদের জন্য কিছু লেসন আছে। আমরা হলো আবৃত্তি কাকে বলে, প্রথমে আমরা এটা জানবো। আবৃত্তি জিনিসটা কি, এটা আগে আমাদেরকে জানতে হবে। আবৃত্তি বিষয়টি হলো, যেমন ধরো অনেক আগে থেকে আসি আমি, অনেক প্রাচীন কালে কি হতো,
অনেক প্রাচীনকালে, যেমন ধরো আর্য যুগের নাম শুনেছ তোমরা। আর্য যুগ, আম তখন কি হতো, আম তখন হতো কি, আম যখন বা রাজাদের, ওই সময় যখন রাজতন্ত্র, রাজাদের দরবারে, তখন হতো কি, কবিদের একটা সভা হতো, রাজদরবারে কবিদের একটি সভাসদ থাকতো। তখন করতো কি, তারা কবিতা পাঠ করত। হ্যাঁ, এবং সেই পাঠটাকে বলা হতো কি, কাব্যক্রিয়া। এখন আমরা যেটাকে বলছি আবৃত্তি, প্রাচীনকালে তখন সেটাকে, তখন আবৃত্তি এটার নাম ছিল না, এটির নাম ছিল কি, সংপাঠ্য বা কাব্যক্রিয়া। কাব্যক্রিয়া, মানসিক কাব্যক্রিয়া বলতো বা কাব্যক্রিয়া বলতো। তো আহ, তখন এই এই কাব্যক্রিয়া হতো কি, কিছু রাজদরবারের রাজা এবং রাজদরবারের কিছু লোকজন এইটা শুনতো। তখন সবার মধ্যে কিন্তু এই কবিতা পড়ার বিষয়টি ছিল না। এটি আস্তে আস্তে, মানে এটি সময়ের আবর্তনে, প্রসঙ্গ এবং আম, মানে তোমাকে যেটা, সময়ের পরিক্রমায় বিবর্তন, আবর্তন হয়ে 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 এটি নাম হয়েছে আবৃত্তি। আবৃত্তি মূলত একটি, কেউ কেউ বলে এটি একটি বিজ্ঞান, কেউ বলে এটি সংস্কৃতি, একটি ভিন্ন আলাদা একটি সাহিত্য, আলাদা একটি আহ, সংস্কৃতির আলাদা একটি শাখা। হুম, যেটাই হোক, নানাজনে নানা কথা বলেছেন আবৃত্তি নিয়ে। আহ, শিল্পীর আহ, স্মৃতির যে ধারাবাহিক যে বিষয়, এটির একটি, উম, তোমাকে আমি সহজ করে বলছি আরো, যেটি হলো, যেমন ধরো, যারা ছবি আঁকে, চিত্রশিল্পী, তাদেরকে একটি প্রথম সাদা কাগজ দেওয়া হয়। সেই কাগজের সাথে তাদেরকে ছবি আঁকার জন্য তখন কি, প্রথমে কি দেওয়া হয়, পেন্সিল, তারপরে রং, তুলি, হ্যাঁ, কালার, এগুলি ব্যবহার করে তারা একটি ছবি তোলে। ছবি একটি সাদা কাগজে বা কিংবা ক্যানভাসে তারা একটি ছবি তৈরি করে। হতে পারে সেটা গ্রামের ছবি, হতে পারে শহরের, শহরের হতে পারে কোনো মানুষের মুখচ্ছবি, তারা তৈরি করে। তো একজন মানুষ, একজন শিল্পী, সে করে কি, সাদা কাগজে, সাদা কাগজে রং এবং পেন্সিল এগুলি ব্যবহার করে সে একটি চিত্র তৈরি করে। তখন আমরা সেটাকে ছবি বলি। আবৃত্তিও হলো সেরকমই একটি চিত্র, যেটি তুমি কণ্ঠ দিয়ে তৈরি করছো, যেটি আমরা কণ্ঠ দিয়ে তৈরি করছি। একটা কবিতা কবি লিখে ছেড়ে দিয়েছেন, সেই কবিতার মধ্যে কবি কি বলেছেন, সেটি ভাব, রস অনুযায়ী, কবিতার বক্তব্য অনুযায়ী আবৃত্তি শিল্পী কি করে, ওই ছবি আঁকে, কণ্ঠ দিয়ে ছবি আঁকে। এবং একটা অনুষ্ঠান হচ্ছে, একজন আবৃত্তি শিল্পী মঞ্চে উঠে কবিতা পাঠ করছে। হ্যাঁ, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। এখন কবি লিখেছেন, এখন আমি যদি এইভাবে পড়ি, উম আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। আমরা কিন্তু ছোটবেলায় এরকম ঝুলে ঝুলে এভাবে করে করে মুখস্থ করেছি, পড়েছি। এটা যখন পড়বে, পাশে যে একজন শুনবে বা সামনে যদি কেউ বসে শুনে, সে কিন্তু বুঝতে পারবে না অতটা যে কি বলতে চাচ্ছে। কিন্তু যখন এভাবে বলা হবে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। এভাবে পড়লে হবে কি, কবি কি বলতে চেয়েছে, আমাদের ছোট নদী, তখন চোখের সামনে একটা নদী ভেসে উঠবে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বাঁকে বাঁকে একটি চিত্র চোখের সামনে আসবে।
বৈশাখ মাসে, বৈশাখ আমাদের বাংলা ঋতুর প্রথম মাস, বৈশাখ মাসে কেমন হয় প্রকৃতি সেটি একটি চিত্র আমাদের চোখের সামনে ভেসে উঠবে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, হাঁটু জল মানে অল্প জল থাকে, অল্প পানি থাকে সেখানে। বৈশাখ মাসে পানি টেনে যায়, তখন বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। কি পার হয়? গরু পার হয়, গাড়ি পার হয়, এবং আহ, নদীর দুই পার কেমন? উঁচু, এবং পাড়টা ঢালু। তাহলে এখন এই যে যখন আবৃত্তি শিল্পী কবিতাটি আবৃত্তি করছে, তখন কিন্তু সে, যে শুনছে, সে একটি চিত্রকল্প তৈরি করছে। কিভাবে চিত্রকল্প? যেমন যিনি ছবি আঁকেন তিনি রং তুলি দিয়ে ছবি আঁকছেন, পেন্সিল দিয়ে সাদা কাগজে ছবি আঁকছেন, আর আবৃত্তি শিল্পী কণ্ঠ দিয়ে ছবি আঁকছেন। কণ্ঠের মধ্যে সে ভাব, রস, আবেগ এবং কবিতার ভাষা, শরীরে কবিতার বডি কি বলছে এগুলি বুঝে সে যখন এটি পড়ছে, তখন এটি হয়ে যাচ্ছে কি? একটি ছবি। এটিও একটি ছবি। আর আমরা যারা আবৃত্তি করি তারা অনেকে আবৃত্তি উচ্চারণটাই ভুল করি, অনেকে বলি আবৃত্তি। আবৃত্তি হবে না, উচ্চারণটা হবে আবৃত্তি। আবৃত্তি কি হবে? আবৃত্তি। বৃত্তি পরীক্ষা আছে না, আমরা বলি বৃত্তি, বৃত্তির সঙ্গে যোগ হবে। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? আমরা মনে রাখবো এভাবে, আবৃত্তি উচ্চারণটা বৃত্তির সঙ্গে যুক্ত হবে আগে একটি, আবৃত্তি। সঠিক উচ্চারণ হবে কি? আবৃত্তি, আবৃত্তি, আবৃত্তি। যেখানে ছিলাম, আমরা আবৃত্তির বিষয় নিয়ে কথা বলছিলাম। আবৃত্তি কি? আবৃত্তি উচ্চারণ। আবৃত্তি কি? মূলত আবৃত্তি বিষয়টি হলো কি, যে একটি কবিতার অন্তর্নিহিত, একটি কবিতার অন্তর্নিহিত গতি, ছন্দ, স্পন্দন, ধ্বনি, ভাব, রস, কবিতার জ্যোতি, এসব ব্যবহার করে, যথাযথভাবে এই ব্যবহার করে যখন একটি কবিতাকে একজন শিল্পী কণ্ঠে ধারণ করেন, সেটি মূলত আবৃত্তি। আবৃত্তি বিষয়ের আবৃত্তি, যখন একজন আবৃত্তি শিল্পী যখন আবৃত্তি করবে, সে কবিতাকে, কবিতাটিকে শ্রুতি মধুর করার জন্য সে কবিতার একটি লাইনকে কয়েকবার সে ভেঙে চুরে ব্যবহার করতে পারবে। এটি শিল্পের, যেহেতু আবৃত্তি একটি আলাদা শিল্প, এবং এই শিল্প নিয়ে যারা কাজ করবে তাদের নিজস্ব একটি ক্রিয়েটিভিটি থাকতে হবে। যেমন গানের মধ্যে, যেমন একটি লাইনকে শিল্পী বারবার গাইতে পারেন, একটি রাগকে সে বারবার কণ্ঠে ধারণ করেন। রাগ প্রধান গান যখন হয় তখন একটি একটি বোলকে একজন শিল্পী অনেকবার অনেকবার বলতে পারেন। আবৃত্তির বেলায়ও কিন্তু আবৃত্তি শিল্পী যদি সে নির্মাণ, কবিতা নির্মাণ করার সময় সে যদি ভাবে যে এই লাইনটিকে আমাকে বারবার বলতে হবে, তাহলে সেটি সে বলতে পারে। এটি তার নিজস্ব স্বকীয়তা থাকে, এবং এটিতে যদি সে মনে করে যে কবিতাটি শ্রুতি মধুর হবে, আরো সুন্দর লাগবে শুনতে, তাহলে সেটি সে করতে পারে, করা যেতে পারে। আর আবৃত্তি, আমি আগেও বলেছি, আবারও বলছি, আবৃত্তি হলো একটি চিত্রকল্প। চিত্রকল্পটা কিভাবে? কণ্ঠ দিয়ে চিত্রকল্প তৈরি করা হয়। একজন আবৃত্তি শিল্পী যখন আবৃত্তি করবে, কবিতাটির শরীরে কি আছে, কবিতাটির ভেতরে কি আছে, সে কণ্ঠ দিয়ে সেটি প্রকাশ করবে। তাহলে শুধু কণ্ঠস্বর দিয়ে যখন আমরা একটি কবিতা প্রকাশ করব, সেটি কিন্তু আবৃত্তি হয়ে যাবে না। আবৃত্তি শিল্পীকে কি করতে হবে? কবিতাটিকে আগে বুঝতে হবে,
কবিতাটিকে আগে ভেতরে ধারণ করতে হবে যে কবিতায় কবি কি বলতে চেয়েছেন। এটি যদি বুঝতে না পারা যায়, কারণ কবিতা অনেক ধরনের আছে। এই কবিতাটি এই কবিতাটি কি কষ্টের কবিতা, এই কবিতাটা কি হাসির কবিতা, এই কবিতাটা কি দ্রোহের কবিতা, বিদ্রোহের কবিতা, নাকি এই কবিতাটি এই কবিতাটিকে কি এই কবিতাটির বিষয় কবি কি বলেছেন ভেতরে, এই জিনিসটি প্রথমে নিজের ভেতরে ধারণ করতে হবে, তারপরে সে কণ্ঠে ওঠাতে পারবে। ভেতরে ধারণ করতে না পারলে তার তার অস্তিত্বে কবিতাটিকে নিজের আত্মায় ধারণ করতে হবে। যে কোনো শিল্পই তাই, যারা গান করে, যারা ছবি আঁকে, তারা কিন্তু প্রথমে বিষয়টিকে আত্মস্থ করে নিজের ভেতরে, নিজের ভালো লাগার ভিতরে, ভালোবাসার ভিতরে বিষয়টিকে নিয়ে নেয়, তারপরে সে নিজেকে তৈরি করে। আবৃত্তিও ঠিক তেমনই একটি বিষয়। আর আমরা অনেক সময় করি কি, আবৃত্তির একটা অনেকে আছে দেখে দেখে আবৃত্তি করে, আমিও করি, অনেকেই করেন অনেক সময়। মূলত আমরা একটি কবিতা যদি যখন দেখে দেখে আবৃত্তি করি মঞ্চে, তখন হয় কি শতভাগ এক্সপ্রেশন, শতভাগ যে অনুভূতি, এটি দেয়া যায় না। তখন ওই দেখে পড়লে ওই দেখার দিকে চোখ চলে যায়, মন চলে যায়। এই জন্য যে শিল্পী বা তোমরা যেই কবিতা আবৃত্তি করতে চাও, কবিতাটি প্রথমে একটু মুখস্থ করে নিলে তোমার আবৃত্তি ভালো হবে। হবে না তা না, হবে, কিন্তু ভালো হবে, বেশি বেশি ভালো হবে যদি মুখস্থ করে নাও। আর মূলত দেখে দেখে পড়াকে আমরা বলি পাঠ। হ্যাঁ, দেখে দেখে পড়াকে পাঠ বলা হয়। এবং আবৃত্তি এবং পাঠের মধ্যে মৌলিক একটি পার্থক্য রয়েছে। তো আমরা চেষ্টা করব যারা কবিতা আবৃত্তি শিখব, কবিতা আবৃত্তি করব, তারা যে কবিতাটি আবৃত্তি করব সেটি আগে বুঝবো, বুঝে যদি যদি আমরা কবিতাটি বুঝতে না পারি, তাহলে এটিও একটি গুরুমুখী বিদ্যা। একজন গুরুর কাছে শিখতে হবে, জিজ্ঞেস করতে হবে, জানতে হবে, জেনে তখন সেটিকে কণ্ঠে ধারণ করতে হবে। তো আমরা আজকে আবৃত্তি কাকে বলে এটি জানলাম। আবৃত্তি কিভাবে, আবৃত্তি করতে হলে কবিতা মুখস্থ করা ভালো। মুখস্থ না করলে যে আবৃত্তি হবে না তা না, তবে মুখস্থ করে নিলে এটি ভালো হয়, এটি আমরা জানলাম। আর আমরা জানলাম ধ্বনি কাকে বলে, ধ্বনি কত প্রকার, কি কি, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি কাকে বলে। তারপর আমরা শিখলাম অল্প প্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি কি কি, অল্প প্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনির কাকে বলে, এবং ধ্বনিগুলি কি কি। এবার আমি একটি কবিতা আবৃত্তিতে যাব। কবিতা আবৃত্তিতে যাওয়ার আগে যে জিনিসটি তোমাদেরকে বলবো বা আপনাদেরকে বলবো, সেটা হলো কোনো কোনো কবিতা আছে ছন্দ কবিতা, কোনো কোনো কবিতা আছে গদ্য কবিতা। গদ্য কবিতার ভিতরে একটি ছন্দ আছে, প্রতিটি পাঠে একটি ছন্দ আছে, একটি স্পন্দন আছে, একটি গতি আছে, একটি জ্যোতি চিহ্ন আছে, বিরাম চিহ্ন যেটি বলি আমরা কবিতায়। তারপরে কবিতার শব্দের শাসাঘাত আছে, বাক্যের একটি লাইনের মধ্যে কোনো একটি শব্দের উপরে বেশি জোর দিতে হবে সেটি রয়েছে, স্বরের ওঠানামা আছে, কোনো কোনো জায়গায় স্বর নিচে নেমে আসবে, কোনো কোনো জায়গায় স্বর উপরে উঠবে, এটি রয়েছে। এইসব বিষয়গুলি আবৃত্তির আগে আমাদের খেয়াল রাখতে হবে, আবৃত্তি যারা করব, ঠিক আছে। আর বেশি সবচেয়ে যে বিষয়টা মনে রাখতে হবে সেটি হলো, আমরা যখন আবৃত্তি করব, হ্যাঁ, আমাদের আবৃত্তিটা কবিতার বিষয়বস্তু অন্যকে যেন আলোড়িত করে, অন্যের কাছ পর্যন্ত যেন কবিতার অনুভবটা পৌঁছে যায়। হ্যাঁ, অনুভবটা যদি শ্রোতার কাছে না পৌঁছে যায়, তাহলে সেই আবৃত্তি করার কোনো মানে নেই। হ্যাঁ, তো আমরা শুদ্ধ উচ্চারণ হতে হবে, ছন্দ ঠিক রাখতে হবে, জ্যোতি
ঠিক রাখতে হবে। কোনো কোনো জায়গায় আছে কমা, কোনো কোনো জায়গায় আছে দাড়ি। কমাতে কতটুকু অল্প থামতে হবে, দাড়িতে বেশি থামতে হবে, এই জিনিসগুলি জানতে হবে আমাদের। শ্বাস ওঠানামার যে বিষয়টি, এটি জানতে হবে। যেমন আমরা যদি পড়ি, একটা লাইন যদি এভাবে পড়ি, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এখন আমি যদি শ্বাসের ব্যবহারটা না জানি, আমি যদি এভাবে পড়ি, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই চাস কি, পান্তা ভাত খাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না। আমরা যদি এভাবে পড়ি, আর যদি এভাবে পড়ি, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই চাস কি, পান্তা ভাত খাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না। দুটোর মধ্যে পার্থক্য আপনি অনুভব করতে পারছেন। এটি হলো একটি ছন্দের কবিতা, সুতরাং তালের কবিতা। আমাদেরকে তাল ঠিক রেখে পড়তে হবে। তালটাকে যদি আমি ঠিক না রাখি, এটি তালের কবিতা, তাহলে এটি আমাদের ভুল পড়া হবে। এই জন্য করতে হবে কি, একটি কবিতাকে যখন আমরা আবৃত্তি করব, তখন আমাদের অনেক বিষয় আছে যেগুলি আমাদের জানতে হবে। কি কি বিষয় আমাদের অনুকরণীয় আবৃত্তি করার জন্য, এটি আমি নেক্সট ক্লাসে আমি করাবো। আজকে আমি একটি কবিতায় চলে যাই। আমরা যে কবিতাটি আজকে পড়ব, এই কবিতাটির কবির নাম কবি রহিম শাহ, যিনি 2020-তে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন শিশু সাহিত্যে। অত্যন্ত ভালো একজন কবি। আমরা তার বিভিন্ন বইয়ে এবং সিলেবাসে তার কবিতা অন্তর্ভুক্ত রয়েছে। আমরা এবার একটি কবি রহিম শাহের একটি সুন্দর কবিতার আবৃত্তি আমি তোমাদেরকে শোনাচ্ছি। স্বীকারোক্তি কবিতার নাম। কবিতাটি লিখেছেন রহিম শাহ। আমি পড়ি, তোমরা খেয়াল করো। তোমরা জানতে চাও কি আমাকে, কোথা থেকে আমি এলাম, কোথায় জন্ম, কি করে আমার নামধাম খুঁজে পেলাম, কে আমার মা, কি আমার বাবা, তোমরা জানতে চাও। বলছি বলছি, শোনো সবটুকু, লিখে নাও লিখে নাও। দেখো, আমি যে পড়ছি, আমি প্রথমে প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে এবং তৃতীয় লাইনে কবিতাটির প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। প্রশ্নবোধক চিহ্ন যেখানে রয়েছে, আমরা সেটি প্রশ্নের মতো করেই পড়ব। আবার পড়ছি, দেখো। তোমরা জানতে চাও কি আমাকে, কোথা থেকে আমি এলাম। তোমরা কি জানতে চাও আমি কোথা থেকে এসেছি? এখন এটাকে যদি আমি পড়ি এভাবে, তোমরা জানতে চাও কি আমাকে, কোথা থেকে আমি এলাম, কোথায় জন্ম, কি করে আমার নাম ধাম খুঁজে পেলাম, হবে না, এটি হবে ভুল। যেহেতু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে লাইনের শেষে, যেহেতু আমাকে প্রশ্নবোধকের মতো করেই উচ্চারণ করতে হবে। তোমরা জানতে চাও কি আমাকে, কোথা থেকে আমি এলাম, কোথায় জন্ম, কি করে আমার নামধাম খুঁজে পেলাম, কে আমার মা, কে আমার বাবা, তোমরা জানতে চাও। বলছি বলছি, শোনো সবটুকু, লিখে নাও লিখে নাও। আকাশকে দেখো, সাগরকে দেখো, দেখো সবুজের বুক, দেখো দেখো ওই আকাশের তারা, সুহাসী চাঁদের মুখ, সন্ধ্যাকাশের লাল রং টিপ, রাতের জোনাকি গুলি, পদ্মা মেঘনা যমুনা সুরমা, শঙ্খ কর্ণফুলী। জিজ্ঞেস করছে একজনকে, বলছে যে তুমি আমার ইতিহাস জানতে চাও, যে আমার রুট কোথায়, আমার জন্ম, আমি কোথা থেকে এসেছি,
হ্যাঁ, আমার পূর্বপুরুষ কে ছিল এটি তুমি জানতে চাও? তুমি যদি জানতে চাও এটি, তাহলে আমি আমার ইতিহাস বলছি, তুমি তাহলে সেটা লিখে নিতে পারো। হ্যাঁ, যে আমি কোথা থেকে এসেছি, আমার পরিচয় কি, হ্যাঁ, আমার পূর্বপুরুষ কে ছিল, এটি তুমি যদি জানতে চাও, তাহলে আমি সেই ইতিহাস বর্ণনা করছি, তুমি তাহলে লিখে নাও। এই লিখে নিতে বলে বলছে, আকাশকে দেখো, সাগরকে দেখো, দেখো সবুজের বুক, দেখো দেখো ওই আকাশের তারা, সুহাসী চাঁদের মুখ, সন্ধ্যাকাশের লাল রং টিপ, রাতের জোনাকি গুলি, পদ্মা মেঘনা যমুনা সুরমা, শঙ্খ কর্ণফুলী। পদ্মা মেঘনা যমুনা সুরমা, শঙ্খ কর্ণফুলী, এগুলি আমাদের বাংলাদেশের নদীর নাম। এগুলি কি? পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, শঙ্খ, কর্ণফুলী, এগুলি সব আমাদের বাংলাদেশের নদীর নাম। তাহলে সন্ধ্যাকাশের লাল রং টিপ, রাতের জোনাকি গুলি, পদ্মা মেঘনা যমুনা সুরমা, শঙ্খ কর্ণফুলী। আর ওই পাখি রাঙা রাঙা ফুল, পাহাড়ের নীল তনু, সকালের রোদ নিঝাপ দুপুর, বিকেলের রংধনু, উড়ে আসা মেঘ যাদের রয়েছে নানান রঙের ডানা, ওই প্রজাপতি ফুলের শরীরে প্রতিদিন দেয় হানা। ওই দেখো বিল, হাওর বাওর, জলাশয়, ধানি মাঠ, যুগ যুগ ধরে যারা দিয়ে যায় জীবনের সব পাঠ। ওরা যে আমার প্রিয় ভাই বোন, স্বপ্নীল ভালোবাসা, ওদের সঙ্গী হওয়ার জন্য এখানে আমার আশা। আমার ঠিকানা বাংলা নামের শ্যামল শীতল পাটি, জননী আমার সেই সে দেশের রক্তে রাঙানো মাটি। জাতির জনক আমাদের শেখ মুজিবুর রহমান, লাল সবুজের পতাকায় আমি পেয়েছি অমর প্রাণ। তাহলে এই কবিতায় কবি কি বলেছেন, আমি তোমাদেরকে একটু কবিতার ডিটেলসটা বলি। সেটা হলো, আমরা একটি বাংলাদেশ পেয়েছি। আমরা এই বাংলাদেশ, এই নামের যে দেশটি, এই দেশটি পাওয়ার আগে এই দেশের আরেকটি নাম ছিল, সেটি ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান। তো তখন এটি আমাদের দেশ ছিল না। হ্যাঁ, তখন এটি আমাদের দেশ ছিল না বললে কি হবে, এটি তখন আমাদের, আমরা তখন স্বাধীন ছিলাম না, আমরা তখন পরাধীন ছিলাম। অন্য একটি দেশ আমাদের শাসন করত, আমরা সেই দেশের নির্দেশনায় চলতাম, শাসন মেনে চলতাম, তাদের কথা মতো উঠতাম বসতাম, তাদের কথা মতো সব চলতো। তো আমরা যখন একটি নতুন দেশ পেয়েছি, আমাদের যখন জন্ম হয়েছে, সবার জন্মেরই একটি ইতিহাস আছে। তাহলে আমাদের এই যে কিভাবে আমরা আমাদের পতাকা, আমরা এখানে কি পেয়েছি এই কবিতায়, আমাদের জাতির পিতার নাম কি সেটা জেনেছি, আমাদের পতাকার রং কেমন সেটা জেনেছি, আমাদের দেশের নদীগুলির নাম জেনেছি, আমাদের দেশে কি কি আছে আমরা সেটা জেনেছি, আমাদের দেশের প্রকৃতি কেমন, আমাদের হাওরের দেশ, বাওরের দেশ, আমাদের দেশে পাহাড় আছে, নীল, আমাদের রাঙা রাঙা ফুল আছে, তারপরে আমাদের ধানি মাঠ আছে, আমাদের জলাশয় আছে। হ্যাঁ, আমাদের কি কি আছে আমাদের দেশে, আমাদের কি, এবং এই যে কি কি আছে এই দেশটাতে, এবং আমরা কিভাবে এই দেশটি পেলাম, এটিও কিন্তু এই কবিতাটি ফুটে উঠেছে। এই কারণে শেষের দিকে কবি কি বলেছে, আমার ঠিকানা, প্রথমে বলেছে আহ শোন, তোমরা জানতে চাও কে আমার মা কে আমার বাবা, তোমরা জানতে চাও, বলছি বলছি শোনো সবটুকু লিখে নাও লিখে নাও। আর শেষে এসে কি বলছে, আমার ঠিকানা বাংলা নামের শ্যামল শীতল পাটি, জননী আমার সেই সে দেশের রক্তে রাঙানো মাটি। তার মানে কি, আমার মাকে, ওই যে বাংলাদেশ, বাংলাদেশের রক্তে রাঙানো যে মাটি, এই বাংলাদেশ পেতে যারা শহীদ হয়েছেন, সেই শহীদের রক্তে ভিজেছে যে মাটি, সেই মাটি হলো আমার মা।
সেই মাটি কে? আমার মা। তাহলে প্রথম বলেছে যে কে আমার মা, কে আমার বাবা তোমরা জানতে চাও? বলছি বলছি শোনো সবটুকু, লিখে নাও লিখে নাও। শেষে মাঝখানে দেশের, সেই দেশটার বর্ণনা দিয়েছে। শেষে এসে বলছি আমার ঠিকানা বাংলা নামের শ্যামল শীতল পাটি, জননী আমার সেই সে দেশের রক্তে রাঙানো মাটি। জাতির জনক আমাদের শেখ মুজিবুর রহমান, লাল সবুজের পতাকায় আমি পেয়েছি অমর প্রাণ। তার মানে আমার মা হলো এই দেশের রক্তে রাঙানো মাটি, আর আমার বাবা হলো আমার জাতির পিতা শেখ মুজিবুর রহমান, যার জন্য আমি একটি ভূখণ্ড পেয়েছি, আমি লাল সবুজ পতাকা পেয়েছি, আমি একটি দেশ পেয়েছি। তাহলে কবিতাটি আমি তোমাকে বুঝিয়ে বললাম, তোমাদের যে কবিতাটিতে কবি কি বলতে চেয়েছেন সেটি বললাম। এখন আমি কবিতাটি আবার আবৃত্তি করছি শুরু থেকে তোমার জন্য। এই কবিতাটি তোমরা যদি শেখো, এই কবিতাটি তোমরা যদি পড়তে চাও পড়ো, তাহলে তোমরা এই কবিতাটি আমাদের দেশের যত ন্যাশনাল ডে আছে, তুমি 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, যতগুলি যে কোনো অনুষ্ঠানে তুমি এই কবিতাটি আবৃত্তি করতে পারবে। কিভাবে করবে আবৃত্তি দেখো। কবিতার নাম স্বীকারোক্তি, লিখেছেন কবি রহিম শাহ। আমরা যখন কোনো কবিতা আবৃত্তি করব, কবিতার নাম এবং কবির নাম সুন্দরভাবে জেনে নেব, এবং আমরা এটি কোথাও আবৃত্তি করার আগে কবির নাম এবং কবিতার নাম বলে নিব। তোমরা জানতে চাও কি আমাকে, কোথা থেকে আমি এলাম, কোথায় জন্ম, কি করে আমার নামধাম খুঁজে পেলাম। নামধাম খুঁজে পেলাম, খুঁজে, এখানে কিন্তু খুঁজে বানানে একটি চন্দ্রবিন্দু রয়েছে খ এর উপরে। চন্দ্রবিন্দু কি আমাদের নাসিক্য বর্ণ। খুঁজে, খুঁজে, কোথায় জন্ম, কি করে আমার নামধাম খুঁজে পেলাম, কে আমার মা, কে আমার বাবা তোমরা জানতে চাও? বলছি বলছি শোনো সবটুকু, লিখে নাও লিখে নাও। আকাশকে দেখো, সাগরকে দেখো, দেখো সবুজের বুক, দেখো দেখো ওই আকাশের তারা, সুহাসী চাঁদের মুখ। চাঁদের বানান চ এর উপরে চন্দ্রবিন্দু রয়েছে। চ, চ এর উপরে চন্দ্রবিন্দু হলো নাসিক্য বর্ণ। যেখানে চন্দ্রবিন্দু থাকবে তখন সেখানে আমাদের উচ্চারণের সময় নাকে চলে যাবে। চাঁদের, চাঁদের, খুঁজে, চাঁদের, দেখো দেখো হই আকাশের তারা, সুহাসী চাঁদের মুখ। সন্ধ্যাকাশের লাল রং টিপ, রাতের জোনাকি গুলি, পদ্মা মেঘনা যমুনা সুরমা, শঙ্খ কর্ণফুলি। আর ওই পাখি রাঙা রাঙা ফুল, পাহাড়ের নীল তনু, সকালের রোদ নিঝাপ দুপুর, বিকেলের রংধনু। উড়ে আসা মেঘ, যাদের রয়েছে নানান রঙের ডানা, ওই প্রজাপতি ফুলের শরীরে প্রতিদিন দেয় হানা। ওই দেখো বিল হাওর বাওর, জলাশয় ধানি মাঠ, যুগ যুগ ধরে যারা দিয়ে যায় জীবনের সব পাঠ। মানে আমরা আমরা আকাশ দেখেও, আকাশের কাছ থেকেও শিখছি, আমরা বাতাসের কাছ থেকে শিখছি, আমরা ফুলের কাছ থেকে শিখছি, আমরা প্রজাপতির কাছ থেকে শিখছি। আমাদের, এরা সবাই আমাদের শিক্ষক। প্রকৃতির কাছ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারছি। ওই প্রজাপতি ফুলের শরীরে প্রতিদিন দেয় হানা, ওই দেখো বিল হাওর বাওর, জলাশয় ধানি মাঠ, যুগ যুগ ধরে যারা দিয়ে যায় জীবনের সব পাঠ। পাঠ মানে লেসন, পড়া। আমরা এসিটা বন্ধ করো। আমরা যুগ যুগ ধরে এইসব প্রকৃতির কাছ থেকে আমরা অনেক লেসন শিখতে পারছি, শিখছি। এই জন্য ওদের কাছ থেকে যে আমরা শিখছি, এই জন্য কবি বলেছে যে
ওদেরকে এই যে হাওর বাওর, প্রজাপতি, জলাশয়, ফুল, পাহাড়, মাঠ, আকাশ, মেঘ, এদেরকে কবি বলেছে কি, ওরা যে আমার প্রিয় ভাই বোন, স্বপ্নীল ভালোবাসা, ওদের সঙ্গী হওয়ার জন্য এখানে আমার আশা। তার মানে আমার পৃথিবীতে আসা, এই যে আমাদের প্রকৃতি, এদের সঙ্গী হওয়ার জন্য, এদের সাথী হওয়ার জন্য, ওদেরকে, এই প্রকৃতিকে কবি বলেছেন এরা আমার ভাই বোন। ওরা যে আমার প্রিয় ভাই বোন, স্বপ্নীল ভালোবাসা, ওদের সঙ্গী হওয়ার জন্য এখানে আমার আশা। আমার ঠিকানা বাংলা নামের শ্যামল শীতল পাটি, জননী আমার সেই সে দেশের রক্তে রাঙানো মাটি। জাতির জনক আমাদের শেখ মুজিবুর রহমান, লাল সবুজের পতাকায় আমি পেয়েছি অমর প্রাণ। তোমরা এই কবিতাটি আশা করছি পড়বে এবং ভেতরে ধারণ করবে নিজেদের ভেতরে। এই কবিতাটিতে দেশ, মা, মাটি, অনেক কথা রয়েছে, প্রকৃতির কথা রয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা